ফ্যাক্টর। যাই হোক, সোজা চলে আসবো পশ্চিমবঙ্গের বাদবাকি কেন্দ্র। অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছেন যে পশ্চিমবঙ্গের অন্যান্য কেন্দ্রগুলো, যেটা 10টি বাদে 32টি কেন্দ্রে কি রেজাল্ট হতে যাচ্ছে। পশ্চিমবঙ্গ টোটাল 42টি আসন, 42টির মধ্যে আমাদের নেটওয়ার্ক 18-এর ন্যাশনাল সার্ভে বলছে তৃণমূল কংগ্রেস পেতে পারে 18 থেকে 21টি আসন, বিজেপি পেতে পারে 21 থেকে 24টি আসন, আদার্স অর্থাৎ কংগ্রেস লেফটের দিকে কোনো আসন যাচ্ছে না। অর্থাৎ খারাপ হলে তৃণমূল কংগ্রেসের, ভালো হলে 21 আর এদিকে 21, আর খারাপ হলে 18 এদিকে 24। এই হচ্ছে মোটামুটিভাবে পশ্চিমবঙ্গের ফলাফল বুথ ফেরত সমীক্ষার যা সার্ভে, সেই সার্ভেতে। অর্থাৎ বিজেপির পক্ষে যেতে পারে 21টি থেকে 24টি, তৃণমূলের পক্ষে যেতে পারে 18 থেকে 21টি। এটা হচ্ছে দক্ষিণবঙ্গে, তার মানে বিজেপির আসন বাড়ছে। তার কারণ যেহেতু আমরা প্রথম 10টা ফেজ, 3 ফেজের 10টি আসন দেখিয়েছিলাম, সেখানে কিন্তু আমরা দেখিয়েছিলাম যে বিজেপি 6 থেকে 9 অর্থাৎ আসন জিততেও পারেন, হারাতেও পারেন, কিন্তু মানে বেশি জায়গা ছিল না। অর্থাৎ আসলো থেকে, অর্থাৎ দক্ষিণবঙ্গে। এটা কি আদৌ সম্ভব? এটা নিয়ে আলোচনা আসবো। প্রথমেই অরূপ চক্রবর্তী। বিশ্বদা, টু বি ভেরি অনেস্ট, আমরা যারা গ্রাউন্ডে কাজ করি, তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে 30-এর কমে নাবার সম্ভাবনা কার্যত নেই। কার্যত নেই এই কারণেই বলছি, বিজেপির যে মূল জায়গা ছিল উত্তরবঙ্গ, একটা মতুয়া বেল্ট, আর দ্বিতীয়ত হচ্ছে তপশিলি অধ্যুষিত জায়গাগুলো, অর্থাৎ রাঢ়বঙ্গ, বাঁকুড়া, পুরুলিয়া, জঙ্গলমহলের বুকে দাঁড়িয়ে ঝাড়গ্রাম সিট তৃণমূল কংগ্রেস একটা মানে থাম্বিং মেজরিটি নিয়ে জিতছে। পুরুলিয়ায় ইন্টারেস্টিং, যেটা আগের দিনও আপনাকে বলছিলাম, পুরুলিয়ায় একদিকে কুর্মী ভোট কেটে নেবে অজিত মাহাতো এবং নেপাল মাহাতো কংগ্রেসের ক্যান্ডিডেট হিসেবে সিপিএম এর সমর্থনে আমাদের বিরোধী ভোট অনেকটা ভাগ বসাবেন, যার ফলে পুরুলিয়া আমাদের জয়টা অনেক সহজ। বাঁকুড়ায় বিজেপির প্রার্থীকে নিয়ে বিজেপির যে অন্তর্দলীয় কোন্দল, স্বয়ং কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে তালাবন্ধ করে রেখেছে বাঁকুড়ার বিধায়ক। এই জায়গায় বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মানে আদিবাসী জঙ্গলমহল অধ্যুষিত এই অঞ্চল, এবং মেদিনীপুর তার সাথে, এই 4টি আসন তৃণমূল কংগ্রেস মানে একদম শিওর শট হিসেবে জিতছে। তার সাথে সাথে যে মতুয়া অধ্যুষিত জায়গা ছিল, সেখানে বনগাঁতে তৃণমূল কংগ্রেস এবার সিটটাকে পুনরুদ্ধার করবে। এটা আমার ব্যক্তিগত মত। উত্তরবঙ্গে ইতিমধ্যে আপনারা দেখিয়েছেন যে বিজেপি তার নিজের আসন হারাচ্ছে। আমার কাছে যদি বলেন, উত্তরবঙ্গে রায়গঞ্জ তৃণমূল জিতছে, বালুরঘাট তৃণমূল জিতছে। আমি যে শেষ করে নিচ্ছি, যেহেতু উত্তরবঙ্গ দিয়ে শুরু করছি, বালুরঘাট তৃণমূল জিতছে, আর জলপাইগুড়ি এবং কোচবিহার, এই 4টে আসন বিজেপির হাতছাড়া হচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের পকেটে আসছে। আপনি কত বলছেন? আমি তো বলছি 30-এর কমে তৃণমূল নামছে না। দেবজিৎ, মানে দেখুন, অরূপদার সঙ্গে তো এরকম যুদ্ধ করে লাভ নেই। 3 দিনের জন্য একটু খুশি থাকাই ভালো, সবাই খুশিতে থাকুন, এটা আমিও চাইবো। দেখুন, তো ওরকম 42-এ 42, 40 এরকম বলতে তো পারবো না। তবে একথা ঠিক যে 24-এর পর থেকে আমাদের গোনা শুরু হবে। উত্তরবঙ্গের যে কটা সিট আমরা পেয়েছিলাম, ধরুন 7টা তো আমরা জিতেই ছিলাম, তার সঙ্গে আমি প্রথমেই যখন ডিবেট শুরু হলো সেই সময় বলেছিলাম যে আরও 2টো আমাদের ডার্ক হর্স বেরোনোর চান্সেস সব থেকে বেশি, ঠিক আছে। আর এরপরে জঙ্গলমহলের কোনো সিট আমরা হারাবো না, তার সঙ্গে যুক্ত হতে পারে, আমাদের যুক্ত হবে কাঁথি আর তমলুক। তো ন্যাচারালি যে আমাদের যে সিটের নিষ্কর্ষ আপনারা দেখাচ্ছেন, আরেকটা অবাক কাণ্ড, বিশ্বদা এটাও খেয়াল করবেন যে যদি খারাপ হয় তৃণমূলের, খারাপ হয় বিজেপির, তাহলেও আমরা তিনটাতে এগিয়ে আছি। আর যদি ভালো হয় তৃণমূলের, ভালো হয় বিজেপি, দুজনেরই ভালো হয়েছে, তাহলেও আমরা 3টাতে এগিয়ে আছি। তা এই ব্যাপারটা দেখার মতো। আর লেফট কংয়ের যে বিষয়, সেটা সত্যি সত্যি ওনাদের বিশ্বাসযোগ্যতা এবং অন্যান্য। চন্দন, যা দেখতে পাচ্ছি অধীর চৌধুরী হারছেন। আমি এখানে আবারও এই কথাটাই বলি যে এখানে নতুনভাবে কোনো বিশ্লেষণের কারণ নেই, কারণ আমরা বারবার দেখেছি যে আমরা যে ডিফেক্টসগুলো তাকে নিয়ে আমরা আলোচনা করেছি। আমি পরিষ্কারভাবে বলতে পারি, আমি এর আগেও আপনাকে বলেছিলাম এবং আপনি হয়তো অনেকটা স্বীকার করলেন, তখনও ঈশা খান চৌধুরীর ব্যাপারে তো আপনি বলেছেন। আমি ঈশা খান চৌধুরীর সাথে সাথে অধীর চৌধুরীকে, কারণ অধীর চৌধুরীকে যারা জানেন তারা জানেন তার পার্সোনাল, যদি অন্য কোনো নেতা থাকতেন বা অন্য কোনো ক্যান্ডিডেট থাকতেন তাহলে হয়তো একটা প্রশ্ন থাকতো, কিন্তু অধীর চৌধুরীকে পার্সোনালি যারা জানেন, তার কংগ্রেস এবং অধীর চৌধুরীর একটা
গ্রেট কম্বিনেশন এবং তার একটা ব্যাপক হেমমতি impact রঞ্জন আছে। বহুগুণে আমি এলাহাবাদ থেকে এখনো- হেরে গিয়েছিলেন। না, সেটা হারতে পারেনি, এ তো ইন্দিরা গান্ধী হেরেছিলেন, সুতরাং এটাকে সামনে নিয়ে আসাটা না জ্যোতিবাবু হেরেছিলেন। আনাটাই ভালো। আমি যেটা বলতে বুদ্ধদেব চাইছি, ভট্টাচার্যের ইন্দিরা মিছিলে গান্ধী যা লোক হেরেছিলেন, ছিল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 10% ভোট দিলে জিতে প্রতিটা যেতেন। নির্বাচন বিশ্বদা, প্রতিটা নির্বাচনে ইন্দ্রপতন ঘটবে, প্রতিটা নির্বাচনে ছন্দপতন ঘটবে, এখানে কোনো কিন্তু নেই, সব নির্বাচনে ঘটেছে। বিজেপিও জানতো না 18টা সিট কিভাবে আসবে, ঠিক এই মুহূর্তে বিজেপিও জানে না। যদি ওকে ক্যালকুলেটিভ মেথডে বলতে বলা হয় তাহলে ও হয়তো 11টা 12টার বেশি যেতে পারবে না। সুতরাং এসব পারসেপশনের কথা না বলে আমরা 4 তারিখ পর্যন্ত অপেক্ষা। দেবাশিস দা, আসলে একটা তো বিশ্লেষণ চলছিল যে এখানে টিএমসির যে আসন সংখ্যা দেখানো হচ্ছে, একটা পসিবিলিটি ছিল যে এই আসন সংখ্যাটা আরও বেড়ে যাওয়ার। মানে কি কারণে? কারণ আবারই বলছি 2 মাস সময়, কারণ এই ভোটটা দীর্ঘদিন ধরে ঘটেছে। যত ভোটটা গড়িয়েছে, নির্বাচন গড়িয়েছে, সারা দেশেও একটা পরিবর্তন মনে হয়েছে, রাজ্যেও সেটা মনে হয়েছে। এবং যেটাকে বারবার বলা হচ্ছে, এই রাজ্যের ভোট সম্পর্কে কেউ আগের থেকে গত কয়েকদিন কেউ কিছু বিচার করতে পারছে না। তার কারণ এখানে একটা এক্স ফ্যাক্টর কাজ করার কথা। এখানে নিশ্চয়ই বাম ফ্রন্ট একটা প্রচুর আসন সংখ্যা পেয়ে যাবে। কংগ্রেস বহরমপুরের বাইরেও, মালদার একটার বাইরেও আরও প্রচুর আসন সংখ্যা পেয়ে যাবে। বিষয়টা এরকম নয়, কিন্তু ভোট পার্সেন্টেজ, এই থার্ড যেটা এক্স ফ্যাক্টর বারবার কথা যদি বাড়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যাটা এই জায়গায় থাকার কথা নয়, এবং ভারতীয় জনতা পার্টির আসন সংখ্যাটাও 12 থেকে 15-16 এর মধ্যে কোথাও থাকবার কথা। কিন্তু এক্সিট পোল তো সে কথা বলছে না, ফলে 4 পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। আসবো শিবাজি দা। একটু আগে দেবজিৎ বলল অরূপকে, আমরা পরস্পর শুনছিলাম কথা যে এখন এটা ভেবে সন্তুষ্ট থাকো। আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও বিজেপির এই এক্সিট পোল এবং এক্স্যাক্ট পোলের মাঝখানের দিনগুলোতেই সন্তুষ্ট থাকার ব্যাপার। 18 থেকে 21 যে তৃণমূলের সংখ্যা, এটি দাঁড়ায় না বাস্তবে, কারণ অনেকগুলি বাস্তব ফ্যাক্টর, এবং আমরা প্রত্যেকটা জায়গার যদি একদম ধরে ধরে বিচার করি তাহলেই বুঝবো এর থেকে 24-এর থেকে অনেক বেশি, মানে বিজেপির অন্তত 27 থেকে কাউন্টিং, 26-27 থেকে কাউন্টিং শুরু হওয়া উচিত বিজেপি, তৃণমূলে 26-এর ওপর থেকে, বাস্তবের জায়গা থেকে তাই আছে সুমন, বাস্তবের জায়গা থেকে 26-এর ওপর থেকে কাউন্টিং শুরু হওয়া উচিত তৃণমূলের পক্ষে, এটুকু আমি মনে করি। তোকে একটা দিলীপ ঘোষ ইন্টারভিউ দিয়েছিলেন, সেই ইন্টারভিউতে বলেছিলেন যে 2021 এরকম এক্সিট পোলটোল দেখে বিজেপির অনেকে নাকি সুটটুট বানাতে চলে গেছিল। এবার যদি এই এক্সিট পোল দেখে আবার বিজেপির অনেক প্রার্থীরা, এবার তো আর দিল্লির ব্যাপার, কেন্দ্রীয় মন্ত্রী হবেন এই প্রত্যাশা যদি সুটফুট বানিয়ে ফেলেন তাহলে আলাদা কথা, না হলে কিন্তু আমার মনে হয় না যে বিজেপির পক্ষে গতবারের সাফল্যকে ধরে রাখা সম্ভব। একদম। এবং এই নিয়ে বিতর্ক আছে, সবার মধ্যেই বিতর্ক আছে, যেহেতু সারা ভারতবর্ষের ঘটনা, সারা ভারতবর্ষ নিয়ে আমি বলছি না, কারণ সারা ভারতবর্ষের ওই মানে ছোট ছোট জায়গাও চিত্র কি হবে আমাদের পক্ষে এই স্টুডিওতে বসে বলা সম্ভব নয়। এটা একটা ওভারঅল সার্ভে ন্যাশনাল নেটওয়ার্ক থেকে হয়েছে, সুতরাং এটা কি হবে না হবে সেটা 4 তারিখে ফলাফলে বোঝা যাবে। কিন্তু কোথাও একটা সাংবাদিক হিসেবে প্রায় 30 বছরের বেশি কাজ করার অভিজ্ঞতা থেকে আমি একটা মোটামুটিভাবে একটা ধারণা করেছি, পশ্চিম বাংলাকে যতটুকু চিনি, এত বছর ধরে ভোট করছি, প্রায় 1993 সাল থেকে কাজ করার সূত্রে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত গ্রাম শহর একাধিকবার ঘুরে গেছি, এবারের ভোটেও আমি প্রচুর ঘুরেছি, সেই জায়গা থেকে দেখার সূত্রে আমি মোটামুটি একটা অঙ্ক কষেছি এবং সেটাকে আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করছি। সেটা এই এক্সিট পোল নয়, আমাদের এক্সিট পোলের বাইরে, সেটা হচ্ছে এডিটার্স অ্যাসেসমেন্ট, যে এডিটার্স অ্যাসেসমেন্ট থেকে আমি এটা প্রেজেন্ট করছি। ভুল দিক নিয়ে সেটা আপনারা বলতে আলোচনা করব। তৃণমূলের সম্ভাব্য আসন, এটা সম্পূর্ণভাবে এডিটার্স অ্যাসেসমেন্ট। তৃণমূলের সম্ভাব্য আসন জঙ্গিপুর, বসিরহাট, বারাসাত, দমদম, শ্রীরামপুর। হুগলি, বর্ধমান পূর্ব, বোলপুর, বীরভূম, ঝাড়গ্রাম, ঘাটাল, উলুবেড়িয়া, হাওড়া, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার। তৃণমূলের সম্ভাব্য আসন সংখ্যাটা একবার দেখাও কত হচ্ছে।
একবার আমাকে বলো, আরেকবার বলা হোক। 4টে, আরেকবার দেখাচ্ছি সংখ্যাটা, 1 2 3 4 5, পরেরটা হচ্ছে আবার 5 আর 10, আবার 5 15, 4 19, অর্থাৎ 19টা আসন তৃণমূল সম্ভাব্য পেতে চলেছে, পাবেই। এটা এডিটার্স অ্যাসেসমেন্ট। এবার আসছি বিজেপির সম্ভাব্য আসন। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, বালুরঘাট, মালদা উত্তর। আসছি পরেরটায়, রানাঘাট, বনগাঁ, আরামবাগ, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, কাঁথি, তমলুক। বিজেপি কটা হলো? 14টা। তাহলে একদিকে হচ্ছে 19টা, অন্যদিকে 14টা। এখনো বাকি আছে অনেকগুলি আসন, অর্থাৎ 19 আর 14 বাদ দিলে 9টা আসন বাকি থাকছে। 9টা আসনে কি হতে পারে? জোট কি পেতে পারে? মালদা দক্ষিণ জোট পেতে পারে বলে মনে হয়, কংগ্রেস পেতে পারে। তাহলে 40টা আসন, মাফ করবেন, হ্যাঁ 34টা আসন আমাদের হয়ে গেল। এই আসনগুলো যে কোনো দিকে যেতে পারে, অর্থাৎ 50-50। এই আসন যে কোনো দিকে যেতে পারে, যেদিকে যাবে সেদিকে ভারী হবে। রায়গঞ্জ, বহরমপুর, ব্যারাকপুর, কৃষ্ণনগর, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, মুর্শিদাবাদ, মেদিনীপুর, এই 8টি আসন যে কোনো দিকে যেতে পারে। এই 8টি আসনের মধ্যে 50-50 হতে পারে, 8টি আসন একদিকে যেতে পারে, 8টি আসন অপর দিকে যেতে পারে। কিন্তু এটা হচ্ছে মোটামুটিভাবে আমাদের মনে হয়, যে এডিটারের মনে হয়, সাংবাদিক হিসেবে এবং এই চ্যানেলের এডিটার হিসেবে আমার মনে হয় যে 19 এবং 14 পরে এই 8টি আসন যে রয়েছে, এই 8টি আসন যে কোনো দিকে যেতে পারে, একটি আসন জোটের পক্ষে যেতে পারে। আপনাদের মনে হতে পারে যে এটা আপনি মানতে পারেন, আপনি নাও মানতে পারেন। সম্পূর্ণভাবে আমার মতামত, আমার জায়গা থেকে সারা পশ্চিমবঙ্গ আমি ঘুরেছি, তার প্রেক্ষিত থেকে আমার মনে হয়, যদিও আমার বোঝা ভুল হতে পারে, কিন্তু আমার মনে হয় এই আসন, এই ফলাফল হতে যাচ্ছে। শিবাজিরা, তুমি ঘুরেছো, আমরা সেটা জানি, এবং অত্যন্ত এক্সটেন্সিভলি ঘুরেছো। তোমার অভিজ্ঞতার কথাও কেউ অস্বীকার করতে পারবে না, আমরা সবাই জানি। কিন্তু